হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো তোমরা আমাকে অনেকদিন ধরে বলছিলে যে ইভিএস রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলোর উপরে ক্লাস দিতে। তো আজকে তোমাদের সেই ক্লাসটা আমি নিয়ে এসেছি। এখানে একটা লম্বা ক্লাস হবে, অনেক বড় একটা ক্লাস, কিন্তু যে ইনফরমেশনগুলো দেবো তোমরা কিন্তু প্রত্যেকে সেগুলো একটু ভালো করে পড়ে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। কারণ 2022 সালে এই যে টপিকগুলো আমি তুলে ধরেছি সেখান থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল, এবং 2023 সালে অর্থাৎ 24শে ডিসেম্বর যে তোমাদের পরীক্ষাটা হবে সেখানে কিন্তু 3 নম্বর পাক্কা তোমরা কমন পাবে। যদি প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। আমি কিন্তু সমস্ত জায়গাগুলোকে ধরে ধরে তোমাদেরকে নোটস আকারে প্রোভাইড করেছি। এমসিকিউ, অনলাইনার সমস্ত কিছু রাখা আছে, যেগুলো তোমরা ক্লাসের মাধ্যমে সমস্ত কিছু পেয়ে যাবে। যারা আমাদের পিডিএফগুলো কিনেছো বা নোটসগুলো কিনেছো তারা তো পিডিএফ পেয়ে যাবে, যারা কেনোনি তারা কিন্তু প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারো বা তোমরা খাতাতে লিখে রাখতে পারো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো প্রত্যেকে লাইক করে দাও, প্রত্যেকে গুড আফটারনুন। ওকে, এবার আমরা শুরু করি, প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে। চলো দেখো, ইভিএস সম্পর্কিত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমাদের 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষা এসেছিল। প্রশ্নটা কী ছিল, যে কারণে কোনো জাতীয় উদ্যান সম্প্রতি বিখ্যাত হয়েছে। তোমরা প্রত্যেকে জানো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট ছিল। তো অপশানগুলো দেখো, ইউরোপ থেকে ডোডো পাখির পুনঃপ্রবর্তনের জন্য, অপশান বি মধ্য এশিয়া থেকে চিতাবাঘের পুনঃপ্রবর্তনের জন্য, অপশান নাম্বার সি আফ্রিকা থেকে চিতা পুনঃপ্রবর্তনের জন্য, অপশান নাম্বার ডি আফ্রিকা থেকে সিংহ পুনঃপ্রবর্তনের জন্য। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। অর্থাৎ আফ্রিকা থেকে চিতা পুনঃপ্রবর্তনের জন্য মধ্যপ্রদেশে যে কানহা জাতীয় উদ্যানটি রয়েছে সেটা কিন্তু সাম্প্রতিক খবরে কিন্তু দেখা গিয়েছিল। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এখানে তোমরা দেখো, এখানে কিন্তু ডিটেলস আমি লিখে দিচ্ছি যে এর আগে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে টোটাল 8টি চিতাবাঘ আনা হয়। ঠিক আছে, কটি আনা হয়েছিল? 8টি। এবং সেগুলো কিন্তু মধ্যপ্রদেশের এই কুনহো ন্যাশনাল পার্কে রাখা হয়েছিল, যার মধ্যে একটি চিতাবাঘ ছিল যেটা হচ্ছে মহিলা চিতাবাঘ, নাম হচ্ছে সাসাহা। সে কিন্তু মারা গেছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কটি চিতাবাঘ আনা হয়েছিল? 8টি চিতাবাঘ আনা হয়েছিল, যার মধ্যে একটি মহিলা চিতাবাঘ কিন্তু মারা গেছে, আর তার নাম হচ্ছে সাসাহা। এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখো, কারণ এগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখো, মধ্যপ্রদেশের গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে যে গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোথায় অবস্থিত? আনসার হবে তোমাদের মধ্যপ্রদেশ। কেননা আফ্রিকা মহাদেশ থেকে এরপরে যে চিতাবাঘগুলি আনা হবে তা রাখা হবে এই বন্যপ্রাণী অভয়ারণ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায়। তাহলে এর আগে রাখা হয়েছিল কোথায়? কুনহো ন্যাশনাল পার্কে। এবার যেগুলো আনা হবে সেগুলো রাখা হবে কোথায়? গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? আর গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। এই পয়েন্টগুলো মনে রাখো। বর্তমানে ভারতবর্ষের 55তম টাইগার রিজার্ভের মর্যাদা পেতে চলেছে পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত গোয়া রাজ্যের মাধেই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। তাহলে বর্তমানে ভারতবর্ষে 55তম টাইগার রিজার্ভ, মানে 55তম মানে এখন বর্তমানে টোটাল তাহলে 55তম বা 55টি টাইগার রিজার্ভ রয়েছে। আর শেষ অর্থাৎ লাস্ট যেটা 55তম টাইগার রিজার্ভ তার নাম হচ্ছে গোয়া রাজ্যে অবস্থিত মাধাই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে যেই পয়েন্টগুলো মনে রাখবে, সম্প্রতি ভারতবর্ষে বাঘের সংখ্যা কমে যাওয়ার বিষয়ে ভারতের বিভিন্ন টাইগার রিজার্ভকে সতর্ক করেছে কে? দ্য ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। তাহলে বাঘের যে সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এটা নিয়ন্ত্রণ করে কে? সেটা আনসার হবে দ্য ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। এটা কিন্তু মনে রাখবে। তারপর নেক্সট দেখো, দ্য ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালন করা হয়? 29শে জুলাই। তাহলে ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালন করা হয়? 29শে জুলাই পালন করা হয় ইন্টারন্যাশনাল টাইগার ডে। দ্য টাইগার সেন্সাস 2022, টোটাল টাইগার ছিল 3167টি। মধ্যপ্রদেশে রয়েছে টোটাল 785টি, যেটি ভারতবর্ষে কী রয়েছে? সব থেকে বেশি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি টাইগার পাওয়া যায়, তাহলে আনসার করবে কি? মধ্যপ্রদেশ। মনে থাকবে। আর মধ্যপ্রদেশে টোটাল টাইগার রয়েছে কটি? 785টি। আমাদের পশ্চিমবঙ্গে কোথায় টাইগার পাওয়া যায়? তাহলে তোমরা আনসার করবে কি? সুন্দরবন। ক্লিয়ার? আর জিম করবেট টাইগার রিজার্ভ উত্তরাখণ্ডে অবস্থিত, এটাতে হাইয়েস্ট সব থেকে বেশি বাঘ পাওয়া যায়। তাহলে ভারতবর্ষের কোন ন্যাশনাল পার্কে সব থেকে বেশি পরিমাণে বাঘ পাওয়া যায়? তাহলে আনসার করবে কি? উত্তরাখণ্ডের জিম করবেট, যেটি ভারতের সব থেকে প্রথম ন্যাশনাল পার্ক ছিল বা প্রথম টাইগার রিজার্ভ ছিল। ক্লিয়ার সবার?
তারপরে যেটা মনে রাখবে, টাইগার প্রজেক্ট শুরু হয় কবে? 1 এপ্রিল 1973 সালে। 1 এপ্রিল 1973 সালে টাইগার রিজার্ভ প্রথম হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট বলা হচ্ছে রামগড় বিষ্ণুধারী টাইগার রিজার্ভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামগড় বিষ্ণুধারী টাইগার রিজার্ভ রাজস্থানে অবস্থান করছে। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। রামগড় বিষ্ণুধারী টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এটা কি, এটা কেন এখন হেডলাইনে রয়েছে নিউজ পেপারে? তার কারণ হচ্ছে এখানে ফর দ্য ফার্স্ট টাইম 3টি বাচ্চা জন্ম দিল বাঘ। এখানে এক বাঘের 3টে বাচ্চা কিন্তু জন্ম লাভ করেছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে দেখো বলছে কুলদিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। নামগুলো মনে রাখো। কুলদিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি উড়িষ্যাতে রয়েছে। তাহলে উড়িষ্যাতে কোনটি রয়েছে? কুলদিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। আর এটা কেন এখন নিউজ পেপারে রয়েছে? কারণ হচ্ছে এখানে ইললিগ্যাল মাইনিং অ্যাক্টিভিটি চলছে, অর্থাৎ ইললিগ্যালভাবে বা মানে বেআইনিভাবে কী হচ্ছে, খনিজ পদার্থ খনন করা হচ্ছে ওই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি থেকে। বোঝা গেল? তার মানে কি, বেআইনিভাবে সেখান থেকে যদি খনিজ পদার্থ মানে আহরণ করা হয়, তাহলে সেখানকার যে জীববৈচিত্র্য সেটা নষ্ট হবে, স্বাভাবিক কথা। এই জন্য কিন্তু সেটা এখন নিউজ পেপারে হেডলাইনে রয়েছে, ভালো করে মনে রাখবে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালিয়েন্স উদ্বোধন করলেন কে? PM নরেন্দ্র মোদী। তাহলে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালিয়েন্স উদ্বোধন করলো কে? নরেন্দ্র মোদী। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 2023 সালে প্রকাশিত নতুন বাঘশুমারি প্রতিবেদন অনুসারে বর্তমান ভারতে বাঘের সংখ্যা কটি? বলো। তাহলে বর্তমানে বাঘের সংখ্যা কটি? 2226, 2018, 3167, অপশন ডি 2967। কী হবে আনসার? সঠিক আনসার অপশন নাম্বার সি 3167টি। তাহলে বর্তমানে আমাদের ভারতে বাঘের সংখ্যা কটি? 3167টি। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চিন, চিংড়ি চাষ সম্পর্কে সচেতনতা তৈরি করতে কোন রাজ্য চিংড়ি মেলার আয়োজন করেছে? তাহলে চিংড়ি মেলার আয়োজন করেছে কে? হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, আর অপশন নাম্বার ডি কেরালা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি হচ্ছে পাঞ্জাব। তাহলে এই পাঞ্জাব কিন্তু চিংড়ি মেলার আয়োজন করেছে, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, প্রথমবারের মতো ইরাভিকুলাম জাতীয় উদ্যান একটি ফার্নারিয়াম পেয়েছে। এই জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? জিনিসটা একটু বুঝে নাও, তাহলে কিন্তু সব থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইরাভিকুলাম, তাহলে প্রথমত যেটা মনে রাখতে হবে, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো নিউজ পেপারে রয়েছে, তাই পরীক্ষায় তোমাদের দিতে পারে যে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। তাহলে সঠিক আনসার কী হবে তখন তোমাদের? বলো। একদম। তাহলে সঠিক আনসার হবে তখন তোমাদের কেরালা। ঠিক আছে? তাহলে কেরালা হবে সঠিক আনসার। এত ডিপলি কোশ্চেন আসবে না, প্রশ্ন আসলে কি আসবে যে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কেরালা। কী জন্য এসেছে? কারণ হচ্ছে সেখানে ফার্নারিয়াম, কারণ ওই যে ন্যাশনাল পার্কটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফার্ন গাছ রয়েছে, এর জন্য কিন্তু রয়েছে। এত কিছু ডিটেলস তোমাদের দেবে না, পরীক্ষায় দিলে তোমাদের দিতে পারে যে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। আনসার হবে তোমাদের কেরালা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, জল সংরক্ষণের জন্য কে জলশক্তি প্রচার অভিযান ক্যাচ দ্য রেন? ভালো করে পয়েন্টটা মাথায় রাখো। এখানে যে প্রজেক্টটা লঞ্চ করা হয়েছিল ক্যাচ দ্য রেন, এই প্রজেক্টটা কে চালু করে? জল সংরক্ষণের জন্য জলশক্তি প্রচার অভিযান কে চালু করেছেন? জগদীশ ধনকর ভাইস প্রেসিডেন্ট, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। সঠিক আনসার হবে অপশান নাম্বার বি দ্রৌপদী মুর্মু। তাহলে দ্রৌপদী মুর্মু কী করেছিল? যে জল সংরক্ষণের জন্য একটি প্রচার অভিযান চালু করে যার নাম হচ্ছে ক্যাচ দ্য রেন। সঠিক আনসার অপশান নাম্বার বি, অর্থাৎ বৃষ্টির জলকে সংরক্ষণ করার জন্য এই প্রজেক্টটি লঞ্চ করা হয়। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নর্মদা পরিষ্কার করার জন্য, নর্মদা মানে কি? এখানে সুয়েজ, সুয়েজ মানে বুঝতে পেরেছো? শহর অঞ্চলে যে সমস্ত মানে নালীগুলো থাকে যেখান দিয়ে আমাদের যে ঘরের যে নোংরা জলগুলো পাস হয় সেগুলো নর্দমা বলে। ঠিক আছে? তাহলে নর্দমা পরিষ্কার করার জন্য বন্দিকুট নামে একটি রোবট স্ক্যাভেঞ্জার ব্যবহার করে কোন রাজ্য ভারতে প্রথম রাজ্য হয়ে উঠেছে? বুঝতে পেরেছো? তাহলে বর্তমানে কিন্তু ওই যে নর্দমার যে নোংরা জল সেগুলোকে মানে পরিষ্কার করার জন্য একটি রোবট ব্যবহার করা হয়েছে যার নাম হচ্ছে বন্দিকুট। এটি কোন রাজ্য প্রথম করেছে? কর্ণাটক, আসাম, অপশান সি বলছে কেরালা, তারপর তেলেঙ্গানা। সঠিক আনসার হবে অপশান নাম্বার সি কেরালা। এগুলো কিন্তু বারবার রিভিশন করবে। ঠিক আছে? চলো নেক্সট দেখো,
নেক্সট কোশ্চেন বলছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধনী নিয়ম 2021 অনুসারে 2023 সালের 1 জানুয়ারি থেকে প্লাস্টিক ক্যারিব্যাগের সর্বনিম্ন বেদ কত করতে হবে? কী হবে অ্যান্সার? 75 মাইক্রন, 120 মাইক্রন, 50 মাইক্রন, আর তারপরে বলছে 20 মাইক্রন। কী হবে অ্যান্সার? একদম সঠিক আনসার অপশন নাম্বার বি, 120 মাইক্রন। তো এখন বর্তমানে কিন্তু 120 মাইক্রনের প্লাস্টিক কিন্তু ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট দেখো কি বলা হয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসাবে নিউজিল্যান্ড সম্প্রতি প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণরূপে ব্যান করলো। তাহলে পৃথিবীর কোন দেশ সম্পূর্ণরূপে প্লাস্টিক ব্যাগকে ব্যান করেছে? সেটা আনসার হবে তোমাদের নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া বিশ্বের সর্বনিম্ন দূষিত দেশ হিসাবে তালিকার শীর্ষস্থান। তাহলে অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা দেশ সেখানে কিন্তু দূষণ নেই বললেই চলে। আর ভারতের সবথেকে স্বচ্ছ শহর কোনটি? মধ্যপ্রদেশের ইন্দোর, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভারতের সবথেকে স্বচ্ছ শহর বলা হয় কাকে? মধ্যপ্রদেশের ইন্দোরকে। ক্লিয়ার? নেক্সট দেখো বলা হয়েছে পরিবেশগত পারদর্শিতার ক্ষেত্রে স্টেট অফ ইন্ডিয়া এনভায়রনমেন্ট 2023 প্রথম স্থান অধিকার করেছে তেলেঙ্গানা রাজ্য। তাহলে এখানে কি বলছে? পরিবেশগত পারদর্শিতার ক্ষেত্রে স্টেট অফ ইন্ডিয়া এনভায়রনমেন্ট 2023 এ প্রথম স্থান অধিকার করেছে তেলেঙ্গানা রাজ্য। বনভূমি বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে উন্নতি করেছে কে? তেলেঙ্গানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে বনভূমি বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতিতে উন্নতি লাভ করেছে কে? তেলেঙ্গানা রাজ্য। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট পয়েন্ট যেটা মনে রাখবে, ওয়ার্ল্ড ওজন ডে কবে পালন করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? 16ই সেপ্টেম্বর। তাহলে 16ই সেপ্টেম্বর পালন করা হয় কি? বিশ্ব ওজন দিবস। 2023 সালে ওজন স্তর ঠিক রাখা ও জলবায়ু পরিবর্তন হ্রাস করা। তাহলে 2023 সালে যে ওজন দিবস পালন করা হলো তার থিম কী ছিল? তার থিম ছিল ওজন স্তর ঠিক রাখা ও জলবায়ু পরিবর্তন হ্রাস করা। এটা ছিল 2023 সালের থিম। আর 2022 সালের কী থিম ছিল? বিশ্বব্যাপীর সহযোগিতায় পৃথিবী রক্ষা করা। মনে থাকবে? তাহলে 2022 সালে থিম ছিল বিশ্বব্যাপী সহযোগিতায় পৃথিবী রক্ষা করা। আর 2023 সালের থিম ছিল ওজন স্তর ঠিক রাখা ও জলবায়ু পরিবর্তন হ্রাস করা। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো, ভারতে 75টি রামসর সাইট রয়েছে। তাহলে এখন বর্তমানে ভারতবর্ষে কটি রামসর সাইট রয়েছে? 75টি রামসর সাইট রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে টোটাল রয়েছে 2টি রামসর সাইট। মনে রাখবে, পূর্ব কলকাতা জলাভূমি 2002 সালে তকমা পেয়েছে। তাহলে ভারতবর্ষে প্রথম রামসর সাইট কোনটি হয়েছিল? তোমরা প্রত্যেকে জানো যে উড়িষ্যার যে চিল্কা হ্রদ 1981 সালে, তাই না? আর এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম রামসর সাইটে তকমা পেয়েছে পূর্ব কলকাতা জলাভূমি 2002 সালে। আর সুন্দরবন কিছুদিন আগেই তকমা পেল, সেটা 2019 সালে সুন্দরবন রামসর সাইটে তকমা পেয়েছে। ক্লিয়ার সবার? আর আমাদের ভারতবর্ষে সবথেকে বৃহত্তম রামসর সাইটের নাম হচ্ছে সুন্দরবন, আর সবথেকে ছোট রামসর সাইটের নাম হচ্ছে রোপার। এগুলো সবই কিন্তু ক্লাসে আলোচনা করে দিয়েছি তোমাদের। পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কের নামগুলো কী কী? সুন্দরবন ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, নেউরা ভ্যালি ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক আর জলদাপাড়া ন্যাশনাল পার্ক। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে মোট 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। কোন ন্যাশনাল পার্কটি কোথায় রয়েছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। চলো নেক্সট দেখো। নেক্সট কী বলছে দেখো, নিম্নলিখিত কোন গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল? এটা 2022 সালে টেট পরীক্ষা এসেছিল। নিম্নলিখিত কোন গ্রীষ্মকালীয় সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল? অপশান নাম্বার ইয়াস, তাউতে, আমফুন, আর অপশান নাম্বার ডি হচ্ছে নিসর্গ। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার সি, আমফুন বা সুপার আমফুন ছিল। তাহলে আমফুন ছিল কি? একটা সুপার সাইক্লোন। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ভারতবর্ষে 2023 সালে যে সমস্ত সাইক্লোন বা ঘূর্ণিঝড়গুলো হয়েছিল তার আমি লিস্ট করে দিয়েছি। যেমন নাম হচ্ছে হামুন। এটা হামুন নামকরণ করেছে কে? ইরান। এটা হয়েছে কোথায়? আমাদের বঙ্গোপসাগর। তারপর বিপর্যয় নামকরণ করেছে বাংলাদেশ, হয়েছে কোথায়? আরব সাগরে। তারপর মোচা নামকরণ করেছে কি? ইয়েমেন। তেজ নামকরণ করেছে কে? ভারত। তাহলে এবছর কিন্তু যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো হয়েছে সেগুলো কিন্তু অতটা ইম্পর্ট্যান্ট নয়, কারণ এগুলোতে বেশি কিন্তু ক্ষতি হয়নি। তবুও আমি তোমাদেরকে বলে দিলাম, একটু পড়ে রেখো। তারপর নেক্সট দেখো, 2023 সালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় মোকা
মোকার যে ঘূর্ণিঝড়টি হয়েছিল সেখান থেকে মায়ানমারের বাসিন্দাদের মানে বাঁচাবার জন্য ভারত সরকার একটি অপারেশন লঞ্চ করে, যার নাম হচ্ছে অপারেশন করুণা। তাহলে অপারেশন করুণা কিসের জন্য লঞ্চ করেছিল ভারত সরকার? সেটা হচ্ছে মায়ানমারে যে মানে ঘূর্ণিঝড় হয়েছিল সেখানকার মানুষকে রক্ষা করার জন্য বা সেখানকার মানুষগুলোকে রেস্কিউ করার জন্য একটি অপারেশন লঞ্চ করে, যার নাম হচ্ছে অপারেশন করুণা। এটা কিন্তু মাথায় রাখবে। তারপর নেক্সট দেখো, 6ই ফেব্রুয়ারি 2023 সালে একটি শক্তিশালী ভূমিকম্প গাজিয়ান্তেপ শহর থেকে পশ্চিম তুরস্কের দক্ষিণ অঞ্চলে স্থানীয় সময় 4:17 আঘাত হানে। তাহলে এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট যে 2023 সালে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে কোথায়? সেটা হবে তুরস্কতে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? কখন হয়েছিল? ভোর 4:17 হয়েছিল। সেখানে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়, প্রায় দেখতে পাচ্ছ 121,704, মানে হচ্ছে 1,21,704 জনের মৃত্যু হয়, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখো। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি তিস্তা নদীতে ভয়াবহ বন্যার ফলে পশ্চিমবঙ্গের কোন পার্শ্ববর্তী রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে? তো কিছুদিন আগেই তিস্তা নদীতে কিন্তু ভয়াবহ বন্যা হয়, যার কারণে কিন্তু একটি রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার নাম কি? বিহার, সিকিম, ঝাড়খণ্ড, আসাম। সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার বি, সিকিম। সিকিম কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর দেখো এখানে লিখে দিয়েছি, তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের একটি অন্তঃসীমান্ত নদী, যেটা বাংলাদেশ এবং ভারতের সীমান্তে রয়েছে তিস্তা নদী। সিকিম ও পশ্চিমবঙ্গের রাজ্য বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। তাহলে উত্তরবঙ্গের জীবনরেখা কাকে বলা হয়? তিস্তা নদীকে বলা হয় কি? উত্তরবঙ্গের জীবনরেখা। এছাড়াও এটা সিকিম রাজ্যের জীবনরেখাও বলা হয়ে থাকে। এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোনটি বিশ্ব পরিবেশ দিবস 2023-এর মূল থিম বিষয়? তাহলে 2023 সালে যে তোমার পালন করা হলো যে বিশ্ব পরিবেশ দিবস, 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে, তার মূল থিম কী ছিল? প্লাস্টিক দূষণ বন্ধ করা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করা, জীববৈচিত্র্য সংরক্ষণ, আর অপশন নাম্বার ডি বলছে শুধু এক পৃথিবী। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার এ, প্লাস্টিক দূষণ বন্ধ করা। ভেরি ইম্পর্টেন্ট, প্লাস্টিক দূষণটা মনে রাখবে। তাহলে 2023 সালে 5ই জুন যে পরিবেশ দিবস পালন করা হলো, তার মূল থিম ছিল কি? প্লাস্টিক দূষণ বন্ধ করা। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো, প্রতি বছর পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। 2023 সালে এর থিম ছিল পরিবেশ দূষণের কী বলছে, অর্থাৎ এবছর পরিবেশ দূষণের থিম ছিল প্লাস্টিক দূষণ বন্ধ করা। 2022-এর থিম ছিল শুধু এক পৃথিবী। 2021 সালে থিম ছিল বাস্তুতন্ত্র পুনরুদ্ধার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে 2023 সালে যে থিমটা ছিল সেটা কিন্তু মনে রাখবে। তাহলে এবছরের থিম কী ছিল? প্লাস্টিক দূষণ বন্ধ করুন, ঠিক আছে? চলো নেক্সট দেখো। নেক্সট কী বলা হচ্ছে? উড়িষ্যাতে অলিভ রিডেল কচ্ছপ। ভেরি ইম্পর্টেন্ট। উড়িষ্যার যে অলিভ রিডেল কচ্ছপের বাসস্থান সম্পর্কে কি বলা হয়েছে? দেখো, সংবাদে এসেছে, নিউজ পেপারে এসেছে। উড়িষ্যা সরকার কেন্দ্রপাড়া উপকূলে 20 কিলোমিটারের মধ্যে সমুদ্রে মাছ ধরার কর্মকলাপের ওপর 7 মাস ব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছে। সেখানে অলিভ রিডেল কচ্ছপ ধরা মানে কচ্ছপরা বাসা বাঁধে এবং ডিম পাড়ে। বোঝা গেল? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ভারতবর্ষে কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে অলিভ রিডেল কচ্ছপ পাওয়া যায়, তাহলে আনসার কী করবে তোমরা? উড়িষ্যা রাজ্য, ঠিক আছে? তাহলে উড়িষ্যা রাজ্যে সবথেকে বেশি পরিমাণে অলিভ রিডেল কচ্ছপ পাওয়া যায়। সেখানকার অলিভ রিডেল কচ্ছপগুলোকে সংরক্ষণ করার জন্য 7 মাস ব্যাপী সেখানে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট পয়েন্ট বলছে ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক। ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অংশীদারিত্ব থিমের সাথে 69তম বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়েছে। ঠিক আছে, মনে রাখবে যে ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অংশীদারিত্ব থিমের সাথে 69তম বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়। তাহলে এখান থেকে যে পয়েন্টটা তোমরা মাথায় রাখবে যে বন্যপ্রাণী সপ্তাহ কাকে স্মরণ করে পালন করা হয়? মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর সাথে মিল রেখে প্রতি বছর বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কাকে উপলক্ষ করে বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়? তোমরা প্রত্যেকেই জানো যে মহাত্মা গান্ধীকে লক্ষ্য রেখে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট পয়েন্ট দেখো কি বলছে, অরুণাচল প্রদেশে বহুদিনের বিলুপ্ত প্রাণীর একটা কথা আমরা জানবো। এখানে দেখো বলছে দীর্ঘ বিলুপ্ত হয়ে যাওয়া উদ্ভিদ প্রজাতি যেটার নাম হচ্ছে কি স্মাইল্যাক্স
টারবান্স। তাহলে এখান থেকে যদি একটা পয়েন্ট মনে রাখবে যে স্মাইল্যাক্স টারবাস এটি কোথায় পাওয়া যায়। স্মাইল্যাক্স টারবাস বিলুপ্ত প্রজাতির যে উদ্ভিদটি কোন রাজ্যে পাওয়া গেছে, তখন তোমরা আনসার করবে কি অরুণাচল প্রদেশে পাওয়া গেছে। আর বাকি কিছু এখান থেকে মনে রাখার দরকার নেই। নেক্সট দেখো কি বলা হচ্ছে, পশ্চিমী ট্রগোপান, ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, নামটা মনে রাখো পশ্চিমী ট্রগোপান। পশ্চিমী ট্রগোপান একটি বিরল পাখি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে একটি বিরল প্রজাতির পাখির নাম বলো, সেটা হচ্ছে পশ্চিমী ট্রগোপান, ঠিক আছে। এটা কি বলছে, বিলুপ্তির দ্বার প্রান্তে ছিল, এখন হিমাচল প্রদেশে তার কিন্তু বেঁচে থাকার আশা পাওয়া গেছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে এমন একটি বিরল প্রজাতি পাখির নাম বলো যেটি কিছুদিন আগে সম্প্রতি হিমাচল প্রদেশে পাওয়া গেছে, তাহলে তোমরা আনসার করবে কি পশ্চিমী ট্রগোপান। ক্লিয়ার। হিমাচল প্রদেশের রাজ্যে পাখি হিসাবে এটিকে মনোনীত করা হয়েছে। যদি পরীক্ষা প্রশ্ন আসে হিমাচল প্রদেশের জাতীয় পাখির নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে হিমাচল প্রদেশের জাতীয় পাখির নাম হচ্ছে পশ্চিমী ট্রগোপান, কারণ এটি রিসেন্টলি হিমাচল প্রদেশে পাওয়া গেছে, তাই হিমাচল প্রদেশ সরকার এটিকে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করেছে। তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, পশ্চিমী ট্রগোপান বিশ্বের বৃহত্তম পরিচিত জনসংখ্যা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের ওপরে পাওয়া যায়। তাহলে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কেও কিন্তু এটি পাওয়া যায়, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 2023 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করেছে শান্তিনিকেতন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার মতনই প্রশ্ন। তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে কোনটি, সেটা হচ্ছে শান্তিনিকেতন। আমাদের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে কবে, 1987 সালে। 1987 সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে। আর দার্জিলিং হিমালয় রেলওয়ে 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বা ইউনেস্কোর তকমা পেয়েছে। ইউনেস্কোর মানে বিশ্ব ঐতিহ্যের বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে 1999 সালে। সুন্দরবন তকমা পেয়েছে 1987 সালে। আর ইউনেস্কো দ্বারা মানে রিসেন্টলি যেটি তকমা পেল সেটা হচ্ছে শান্তিনিকেতন। ক্লিয়ার। হাতে রয়েছে আর কয়েকটা দিন মাত্র সময়। এই সময়টাকে তোমাদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তার জন্য চাই তোমাদের রেগুলার মক টেস্ট, আর চাই তোমাদের থিওরি ক্লাসগুলো রিভিশন। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, সঙ্গে দিতে হবে তোমাদেরকে মক টেস্ট এবং রিভিশন। তো রিভিশন করার জন্য তোমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিককে জাস্ট চোখ বুলিয়ে পড়ার জন্য তোমরা কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো বাই করতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট একদম টপিক ওয়াইজ কিন্তু নোটস রাখা আছে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের এই অল্প কয়েকদিনের মধ্যে পুরো সিলেবাসটা তোমরা কভার করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট গ্রামার, বাংলা, ব্যাকরণ থেকে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সমস্ত কিছু এখানে কভার করা আছে। অব্যয়, ক্রিয়ার ভাগ, বাক্য পরিবর্তন, ধ্বনি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস রয়েছে। এছাড়াও তোমরা যদি চলে আসো বাংলা পেডাগোজিতে, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাজানো আছে। পিডিএফগুলো জাস্ট ওপেন করলে তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল তোমাদের। জাস্ট পিডিএফগুলো ওপেন করলে তোমরা দেখতে পাবে একদম কালার করে সুন্দর করে রাখা আছে, যেগুলি পরীক্ষাতে খুবই আসে। সিটেটে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেকটা জিনিস হাইলাইট করা আছে। যেগুলো সিটেটের প্রশ্ন সেগুলোকে প্রত্যেকটা জিনিস হাইলাইট করে রাখা আছে, যেগুলো তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে রিভিশন করে যেতে পারবে পরীক্ষার আগে। প্রত্যেকটা জিনিস তোমরা এই নোটসের মাধ্যমে পেয়ে যাবে। সঙ্গে থাকবে প্রচুর পরিমাণে আমাদের এমসিকিউ এর ম্যারাথনের কোশ্চেন। আর তোমরা যদি সাইকোলজি চ্যাপ্টারগুলো দেখতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার সাইকোলজি রাখা আছে। যদি তোমাদেরকে প্রেরণা চ্যাপ্টারটা দেখিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। এই জায়গাগুলো থেকে গত বছর কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সমস্ত জায়গাগুলোকে কিন্তু আমরা কভার করেছি একদম সিটেটের উপর ভিত্তি করে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু কমন আসবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কখনোই কিন্তু তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দর করে রাখা আছে। তো তোমরা যারা আমাদের নোটসগুলোকে পারচেস করতে চাইছো, এখন অফার চলছে, শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, 5টা সাবজেক্টের থিওরি, কন্টেন্ট এবং এমসিকিউ তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলেই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোটস পেয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সঙ্গে তোমাদেরকে দিতে হবে রেগুলার মক টেস্ট। তো মক টেস্টও তোমরা আমাদের সঙ্গে দিতে পারো। আমাদের প্রতিদিন 150 নম্বরে মক টেস্টের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা এক্সাম পর্যন্ত কিন্তু রেগুলার মক টেস্ট দিতে পারবে। আর এক্সামের পরে কিন্তু তোমাদের মেরিট লিস্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমাদের স্কোর তোমরা জানতে পারবে, তোমাদের লেভেল তোমরা জানতে পারবে।
তো তোমরা দেখতে পাচ্ছ রেগুলার যে আমরা মক টেস্টগুলো নিয়ে থাকি সেগুলোর জন্য কিন্তু রেগুলার কিন্তু মক টেস্ট নেওয়া হয়। এখানে কয়েকশো ছেলে মেয়ে কিন্তু রেগুলার মক টেস্ট দিচ্ছে, তাদের স্কোর তোমরা দেখতে পাচ্ছ, তাদের লেভেলটা কোথায়। তো তুমি তোমার লেভেলটা অবশ্যই পরীক্ষার আগে যাচাই করে নাও, আর রেগুলার কিন্তু মক টেস্ট দিতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় তুমি পিছিয়ে পড়বে। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো বা আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো পারচেস করতে চাইছো, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ। চলো নেক্সট পয়েন্ট দেখো। নেক্সট পয়েন্ট বলছে সম্প্রতি ভারতের হিমালয় অঞ্চলে 3টি নতুন ঔষধি গাছ পাওয়া গেছে। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু মনে রাখবে জাস্ট, ঠিক আছে? জাস্ট তোমরা মনে রাখবে সম্প্রতি ভারতের হিমালয় অঞ্চলে 3টি নতুন ঔষধি গাছ পাওয়া গেছে, যেগুলি IUCN কর্তৃক রেড লিস্টের তকমা পেয়েছে। এই জন্য এই প্রশ্নটা আমি দিয়েছি বা এই জন্য আমি লিখেছি, কারণ এগুলো রেড লিস্টে কিন্তু তকমা পেয়েছে। নামগুলো অনেকটাই কঠিন, তবুও একটু মনে রাখার চেষ্টা করো, পুরো নামটা মনে রাখার দরকার নেই, জাস্ট ফার্স্ট ক্যাপিটাল বা লাস্ট ক্যাপিটালের যেগুলো আছে সেগুলো 2-3 বার পড়ে রাখবে, মনে থেকে যাবে। দেখো কি হচ্ছে, এখানে 1 নম্বরে রয়েছে কি ফ্রিটিলিওরা কি সিরোসা, খুবই উচ্চারণ কঠিন, ঠিক আছে? জাস্ট মনে রাখো। তারপর হচ্ছে কি মেজোটোরোপিস, তারপর হচ্ছে কি মেজোটোরোপিস পেলিটা। তারপর 3 নম্বর রয়েছে কি ড্যাকটাইলোরিজা হ্যাটাগ্রিয়া, খুবই অদ্ভুত একটা নাম, ঠিক আছে? তোমরা যেভাবেই পারো একটু পড়ে রাখো। ফ্রি, মেই, ডাক, এইভাবে 3টে নাম মনে রাখো, বেশি তো নয়, 3টে নাম খাতায় লিখে রাখো। তারপরে 2-3 বার দেখবে পরীক্ষা যদি আসে তাহলে অপশান দেখে কিন্তু আনসার করতে পারবে। এটা একটু পড়ে নিও, ঠিক আছে? অনেক কঠিন নাম। তারপর দেখো বলা হয়েছে 2023 নভেম্বর মাসে গুজরাটে গুলপপ কোচ্ছের নিকটবর্তী ভাদিয়ানায় অনুষ্ঠিত হলো ন্যাশনাল লেভেল অফ পলিউশন রিসোর্স, যার মূল উদ্দেশ্য ছিল সামুদ্রিক দূষণ বা ওয়েল স্পিল কমানো। যেহেতু এই পয়েন্টটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে নতুন একটা টপিক ইনক্লুড হয়েছে, যেটা হচ্ছে সমুদ্রে যে ওয়েল স্পিল সেটাকে দূর করার জন্য। তো এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে সম্প্রতি ভারতের কোথায় সমুদ্রের তেল বা ওয়েল স্পিল দূরকরণের জন্য বা ওয়েল স্পিল দূষণ প্রতিরোধ করার জন্য কোথায় মানে একটা অধিবেশন গঠিত হয়, এরকম প্রশ্ন সহজভাবে দিতেই পারে। তখন আনসার হবে তোমাদের গুজরাটের গোল্ফ অফ কচ্ছ। কারণ হচ্ছে এই যে এই টপিকটা কিন্তু তোমাদের নতুন ইনক্লুড করেছে তোমাদের ইভিএসে, তাই এটা আমি লিখে দিচ্ছি, একটু পড়ে রাখবে। তারপর দেখো বলা হয়েছে ইন্ডিয়া ফার্স্ট ড্রাগন কনজারভেশন কোথায় হয়েছে। ভারতে প্রথম ড্রাগন কনজারভেশন হয়েছে কোথায়, সেটা হচ্ছে তামিলনাড়ু। ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। হুইচ স্টেট হ্যাজ বিন র্যাঙ্ক নাম্বার 1 ওভারঅল পারফরমেন্স এনভায়রনমেন্ট, মানে সমগ্র দিক থেকে পরিবেশের সমগ্র দিক থেকে ওভারঅল নাম্বার 1 র্যাঙ্ক করেছে কে? তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানা হচ্ছে ভারতের সবথেকে নবীনতম রাজ্য, আর এটা কিন্তু ওভারঅল এনভায়রনমেন্টের দিক থেকে নাম্বার 1 র্যাঙ্ক করেছে, এটা কিন্তু মনে রাখবে। বর্তমানে ভারতের 4টি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, নামগুলো একটু দেখে নাও। বলছে ওয়েস্টার্ন ঘাট, হিমালয়া, ইন্দো বার্মা রিজিয়ন আর সুন্দারল্যান্ড। তাহলে ভারতে বর্তমানে কটি হটস্পট রয়েছে? 4টি হটস্পট রয়েছে, নামগুলো মনে রাখবে। দ্য ওয়েস্টার্ন ঘাট, হিমালয়া, ইন্দো বার্মা আর সুন্দারল্যান্ড, এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তারপরে বলা হয়েছে মণিপুর রাজ্যের রাজ্য পশু হলো সাংহাই। তাহলে আমাদের যে মণিপুর রাজ্য রয়েছে সেখানকার রাজ্য পশুর নাম কি? সেটার নাম হচ্ছে সাংহাই। যে পশুটি শুধুমাত্র এই মণিপুর রাজ্যেই পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ভারতবর্ষে এমন একটি পশুর নাম বলো যে পশুটা শুধুমাত্র সেই রাজ্যেই পাওয়া যায়। প্রশ্নটা বুঝতে পেরেছো কীরকম আসতে পারে? তাহলে সঠিক আনসার হবে কি সাংহাই। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সাংহাই হচ্ছে এমন একটা পশু যেটা শুধুমাত্র মণিপুর রাজ্যেই পাওয়া যায়, এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপর দেখো গ্রেট ব্যাকওয়ার্ড বার্ড কাউন্ট। তাহলে এবছর 2023 সালে পাখি কাউন্ট করা হয়েছে, যে কোন রাজ্যে কতগুলি পাখি রয়েছে সেগুলো কাউন্ট করা হয়েছে। তো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বেশি পাখির প্রজাতির সংখ্যা বেশি। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বেশি পাখির প্রজাতি বেশি হচ্ছে ভারতবর্ষের মধ্যে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কি বলা হয়েছে বৃষ্টির জল সংরক্ষণের জন্য জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেন শুরু করলে ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এটা কিন্তু এর আগের পয়েন্টে তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য ক্যাচ দ্য রেন প্রোগ্রাম নামে একটি প্রচার অভিযান চালু করেছেন, তার নাম হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলা হয়েছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড।
ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে কাকে? জম্মু কাশ্মীরের বাসিন্দা আলিয়া মিরকে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? আলিয়া মিরকে এটা কিন্তু দেওয়া হয়েছে, পয়েন্টটা মনে রাখবে। নেক্সট পয়েন্ট বলা হয়েছে, দেখো ভারতের মধ্যে সর্বপ্রথম ওয়েস্ট টু হাইড্রোজেন প্রজেক্ট চালু হলো কোথায়? মহারাষ্ট্রের পুনেতে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের যে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো রয়েছে, বর্জ্য পদার্থগুলো রয়েছে, সেগুলো থেকে প্রথম হাইড্রোজেন গ্যাস তৈরি করার প্রকল্প শুরু করেছে কে? সেটা হচ্ছে মহারাষ্ট্রের পুনে। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে সম্প্রতি কেরালার ভেম্বানদ হ্রদ এবং অষ্টমুদি কয়াল হ্রদে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সেখানে কিন্তু সম্প্রতি কেরালার ভেম্বা হ্রদ এবং অষ্টমুদি কয়াল হ্রদে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সঠিকভাবে নিয়ন্ত্রণ না হওয়ার কারণে কেরালা সরকারকে জরিমানা করেছে কে? এনজিটি, যার নাম হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2010 সালে। 2010 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে। আর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা তোমরা কীভাবে মনে রাখবে, যে ভেম্বানদ হ্রদ বা অষ্টমুদি হ্রদ বা কোথায় অবস্থিত, মনে থাকবে? পরীক্ষার প্রশ্ন এটা হতে পারে যে যেহেতু এগুলো ট্রেন্ডিং রয়েছে নিউজ পেপারে বা সংবাদে ট্রেন্ডিং হিসাবে রয়েছে, তাই তোমাদের অপশানে থাকতে পারে যে ভেম্বানদ হ্রদ বা অষ্টমুদি হ্রদ আমাদের ভারতবর্ষে কোন রাজ্যে রয়েছে, তখন আনসার হবে কেরালা। জাস্ট এইগুলোই মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারত কোন বছরের মধ্যে 1000টি শহরকে 3 স্টার আবর্জনা মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে? তাহলে কত সালের মধ্যে ভারতের 1000টি শহরকে 3 স্টার আবর্জনা মুক্ত শহর হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে? 2024, 2025, 2030 আর 2026। সঠিক আনসার অপশন নাম্বার এ, 2024 সাল। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে গ্রেট ব্যাকওয়ার্ড বার্ড কাউন্ট 2023 অনুসারে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক পাখি প্রজাতি রয়েছে? পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার 2023 কে পেয়েছে? বোম্বে জয়েশ্বরী, শিবশঙ্করী, আলিয়া মির আর জ্ঞান চতুর্বেদী। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, আলিয়া মির। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অন্য কোনো জায়গায় কোনো চ্যানেলে তোমাদেরকে আর ক্লাস করতে হবে না, জাস্ট ক্লাসটা করে যাও। যদি প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এর মধ্যে থেকে আসবে। তাহলে বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার কে পেলেন? আলিয়া মির। এটা কিন্তু মাথায় রাখবে, তিনি কিন্তু জম্মু কাশ্মীরের বাসিন্দা। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের প্রথম এশিয়ান কিং ভালচার বা শকুন কনজারভেশন সেন্টার কোথায় স্থাপিত হতে চলেছে? বিশ্বের প্রথম এশিয়ান কিং শকুন কনজারভেশন সেন্টার কোথায় তৈরি হতে চলেছে? মহারাজগঞ্জ উত্তরপ্রদেশ, কৃষ্ণগিরি তামিলনাড়ু, দেরাদুন উত্তরাখণ্ড। অপশন নাম্বার ডি, কোন্ডাগাঁও ছত্তিশগড়। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, মহারাজগঞ্জ উত্তরপ্রদেশ। তাহলে মহারাজগঞ্জ উত্তরপ্রদেশে বিশ্বের প্রথম এশিয়ান কিং ভালচার কনজারভেশন বা এশিয়ান কিং শকুন কনজারভেশন বা শকুন সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে কোথায়? মহারাজগঞ্জ উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন আনসার করো, ভারতের কোন শহর টানা দ্বিতীয়বার ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড তকমা পেল? তাহলে দুবারের মতো মানে তকমা পেল, সেটার নাম হচ্ছে কলকাতা, ইন্দোর, মুম্বাই, জয়পুর। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার সি, মুম্বাই। তাহলে মুম্বাই কিন্তু পরপর দুবার পেয়েছে ট্রি সিটি অফ ইন্ডিয়া। তাহলে ট্রি সিটি অফ ওয়ার্ল্ডের তকমা পেয়েছে কোন শহর? মুম্বাই শহর। এটা কিন্তু পরপর দুবার পেয়েছে। দেখো, মুম্বাই শহরকে 2019 সালে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়েছিল। এখন 2022 সালের জন্য এটি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের ট্রি সিটি 2022 পুরস্কার পেয়েছে। প্রথমবার পেয়েছিল 2019 সালে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন রাজ্য সরকার 2025 সালের মধ্যে ভারতের প্রথম সবুজ রাজ্য বা গ্রিন সিটি হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে? তাহলে 2025 সালের মধ্যে ভারত সরকার কোন রাজ্যকে গ্রিন সিটির তকমা দিতে চলেছে? অপশনগুলো দেখো, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ। সঠিক আনসার হবে হিমাচল প্রদেশ। তাহলে 2025 সালের মধ্যে ভারতের হিমাচল প্রদেশ রাজ্যকে গ্রিন স্টেট তকমা দিতে চলেছে। বোঝা গেল, গ্রিন স্টেট। নেক্সট কোশ্চেন, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? 2023 সালে বিশ্ব জল দিবস কবে পালন করা হলো? 23শে মার্চ, 21শে মার্চ, 20 মার্চ, 22শে মার্চ। সঠিক আনসার হবে অপশান নাম্বার ডি, 22শে মার্চ। অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম চিতা অভয়ারণ্য কোন জাতীয় উদ্যানে তৈরি হয়েছে? তাহলে ভারতের প্রথম চিতা অভয়ারণ্য কোন জাতীয় উদ্যানে তৈরি হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার কোশ্চেন।
ঠিক আছে। তাহলে ভারতের প্রথম চিতা অভয়ারণ্য কোন জাতীয় উদ্যানে তৈরি হয়েছে? অপশনগুলো দেখো, কুনহ পালপুর ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ, যেটা আমরা কুনহ ন্যাশনাল পার্ক বললাম। অপশান নাম্বার বি গ্রি জাতীয় উদ্যান গুজরাটে অবস্থান করছে। অপশান নাম্বার সি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থান করছে। অপশান নাম্বার ডি কেইবুল লামজা ন্যাশনাল পার্ক মণিপুরে অবস্থান করছে। তাহলে চিতার সংরক্ষণের জন্য ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্কের নাম হচ্ছে কুনহ ন্যাশনাল পার্ক। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। পরীক্ষা আসার মতনই প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর নামটা মনে রাখো। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব কোন রাজ্যের রানীপুর টাইগার রিজার্ভকে ভারতের 53তম ব্যাঘ্র সংরক্ষণের হিসাবে গণ্য করেছেন? তাহলে ভারতের 53তম ব্যাঘ্র সংরক্ষণাগার কোনটি? মানে নাম হচ্ছে রানীপুর টাইগার রিজার্ভ। সেটি কোথায় অবস্থান করছে? তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়। সঠিক আনসার অপশান নাম্বার সি উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের একটি ব্যাঘ্র প্রকল্পের নাম বলুন যেটা রিসেন্টলি নিউজ পেপারে এসেছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আনসার করবে কি রানীপুর টাইগার রিজার্ভ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, তুরস্ক ও সিরিয়াতে বিধ্বংসী যে ঘূর্ণিঝড়টা হয়েছে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, মানুষকে সাহায্য করার জন্য ভারত সরকার কোন মিশন চালু করেছে? অপারেশন দোস্ত, অপারেশন গঙ্গা, অপারেশন সিরিয়া, আর কোনোটাই নয়। তাহলে সঠিক আনসার হবে অপারেশন দোস্ত। তাহলে অপারেশন দোস্ত কী জন্য লঞ্চ করেছে ভারত সরকার? সিরিয়াতে যে ভূমিকম্প হয়েছে সেখানকার মানুষকে রক্ষা করার জন্য। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম কোন রাজ্যে অর্গানিক কাল্টিভেশন শুরু হয়? তাহলে ভারতের প্রথম কোন রাজ্যে অর্গানিক কাল্টিভেশন শুরু হয়েছে? আসাম, সিকিম, হিমাচল প্রদেশ, রাজস্থান। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার বি সিকিম। তাহলে ভারতের প্রথম রাজ্য হচ্ছে সিকিম, যেখানে অর্গানিক কাল্টিভেশন প্রথম শুরু হয়। অপশান নাম্বার বি, অর্থাৎ জৈব রাসায়ন পদ্ধতিতে চাষবাস শুরু হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারত তার প্রথম বজ্র থেকে হাইড্রোজেন প্রকল্প কোথায় স্থাপন করবে? এই প্রশ্নটা তোমাদেরকে থিওরি ক্লাস করালাম, এবার এমসিকিউ করো। ভারত প্রথম তার বজ্র পদার্থ থেকে হাইড্রোজেন প্রকল্প তৈরি করবে কে? পুনে মহারাষ্ট্র, ধর্মদম কেরালা, ত্রিশূর কেরালা, ইম্ফল মণিপুর। সঠিক আনসার কী হবে? মহারাষ্ট্রের পুনে। তাহলে মহারাষ্ট্রের পুনেতে প্রথম বজ্র পদার্থ থেকে হাইড্রোজেন তৈরি করা হবে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক বন দিবস কবে পালন করা হয়? 20 মার্চ, 21শে মার্চ, 23শে মার্চ আর 22শে মার্চ। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার বি 21শে মার্চ। তাহলে আন্তর্জাতিক বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। যার থিম ছিল বন ও স্বাস্থ্য, ফরেস্ট অ্যান্ড হেলথ। যার থিম ছিল ফরেস্ট অ্যান্ড হেলথ। ঠিক আছে, মনে রাখবে ফরেস্ট অ্যান্ড হেলথ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যানটি 1 এপ্রিল 2023 প্রকল্প টাইগার রিজার্ভ হিসাবে কত বছর পূর্ণ করলো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। আর এটি কততম টাইগার রিজার্ভ হিসাবে তার পূর্ণ বছর পূরণ করলো? 50, 75, 178। সঠিক আনসার অপশান নাম্বারে 50তম। অর্থাৎ 1973 সালে প্রথম টাইগার রিজার্ভ চালু হয়, আর বন্দিপুর ন্যাশনাল পার্ক 50তম কিন্তু পূর্ণ করলো। নেক্সট কোশ্চেন দেখো, বাঘের সংখ্যা হ্রাস রোধের জন্য 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই রিজার্ভ প্রকল্প চালু করেছিল। তাহলে ব্যাঘ্র প্রকল্প কে চালু করেছিল? ইন্দিরা গান্ধী চালু করেছিল। কত সালে চালু করেছিল? 1973 সালে চালু করেছিল, মনে থাকবে। নেক্সট দেখো, কেন্দ্রীয় সরকার 2022 সালের স্বাধীনতা দিবস উপলক্ষে রামসার তালিকাতে ভারতের 11টি নতুন জলাভূমি অন্তর্ভুক্তর ঘোষণা করেছে। তারপরে বর্তমানে মোট এখন কতটি রামসার সাইট রয়েছে? 75, 64, 58, 77। কী হবে অ্যান্সার? সঠিক আনসার অপশান নাম্বারে 75টি। তাহলে বর্তমানে এখন আমাদের ভারতবর্ষে 75টি রামসার সাইট রয়েছে। নেক্সট কোশ্চেন, দূষণ মোকাবেলায় ভারতের প্রথম ওয়েস্ট ইকো পার্ক কোথায় নির্মিত হয়েছে? তাহলে ওয়েস্ট মানে কি? যেগুলো কম্পিউটার, টিভি, কারেন্টের যে সমস্ত ইলেকট্রিকের যে সমস্ত প্রোডাক্ট সেগুলোকে বলছে ওয়েস্ট। তাহলে ওয়েস্ট ইকো পার্ক কোথায় তৈরি হয়েছে? দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং বেঙ্গালুরু। সঠিক আনসার হবে অপশান নাম্বার এ দিল্লি। আর ভারতবর্ষে সবথেকে ওয়েস্ট পাওয়া যায় কোথায়? বেঙ্গালুরুতে। নেক্সট কোশ্চেন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় জলাশয় সংরক্ষণের জন্য জলজন অভিযান চালু করলো? তাহলে জলাশয় সংরক্ষণ করার জন্য বা ওয়েটল্যান্ড কনজারভেশন করার জন্য জলযান অভিযান চালু করলো কে? নরেন্দ্র মোদী। কোথায়? সিরোহি রাজস্থান, অপশান নাম্বার বি কেভাদিয়া গুজরাট,
অপশন নাম্বার সি আইজল মিজোরাম, অপশন নাম্বার ডি ভোপাল মধ্যপ্রদেশ। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ রাজস্থান। তো রাজস্থানের সিরোহিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলাশয় সংরক্ষণের জন্য প্রচার অভিযান চালু করলো। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য তানথাই, ভালো করে মনে রাখো, কোন রাজ্য তানথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যকে রাজ্যের 14তম বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি তামিলনাড়ু। বেসিক্যালি তোমাদের পরীক্ষায় আসতে পারে যে তানথাই পেরিয়ার ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থান করছে? তামিলনাড়ুতে, এগুলো মনে রাখবে। ভারতে বেস্ট স্মার্ট সিটি তকমা পেল কোন শহর? ভারতে বেস্ট স্মার্ট সিটি তকমা পেল কোন শহর? নিউ দিল্লি, ইন্দোর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। সঠিক আনসার অপশন নাম্বার বি ইন্দোর। তাহলে ভারতের বেস্ট স্মার্ট সিটি তকমা পেল কে? অপশন নাম্বার বি ইন্দোর। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি করা হয়েছে? কাইমুর জেলায়। ভারতের দ্বিতীয়তম টাইগার রিজার্ভ তৈরি করা হয়েছে কাইমুর জেলায়। কোথায়? আসাম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি বিহার। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি বিহার। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয়? বিশ্ব প্রাণী দিবস পালন করা হয় 4 অক্টোবর, 5 জুন, 6 জুলাই আর 4 মে। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ 4 অক্টোবর। অপশান নাম্বার এ হবে সঠিক আনসার 4 অক্টোবর। নেক্সট কোশ্চেন, উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি কবে কোন শহর হয়? উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি কোথায় হয়েছে? অযোধ্যা, কানপুর, লখনৌ আর গোরক্ষপুর। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ অযোধ্যা। তাহলে উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি কোনটি? অযোধ্যা হবে সঠিক আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুন এর নামকরণ করেছে কোন দেশ? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি ইরান। তাহলে হামুন ঘূর্ণিঝড়টি নামকরণ করেছে কে? ইরান। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের দ্বিতীয় সবথেকে বায়ু দূষিত শহর হলো কোনটি? বেঙ্গালুরু, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি। তাহলে বিশ্বের সবথেকে দ্বিতীয় বায়ু দূষিত শহর হচ্ছে মুম্বাই। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি মুম্বাই। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সোলার সিটি কোনটি? তাহলে ভারতের প্রথম সোলার সিটি জয়পুর, গান্ধীনগর, সাঁচি, ভোপাল। মধ্যপ্রদেশের সাঁচি হচ্ছে ভারতের প্রথম সোলার সিটি হিসাবে তকমা পেয়েছে। নেক্সট কোশ্চিন, বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? 16 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ 16 সেপ্টেম্বর। নেক্সট কোশ্চিন দেখো, সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে কে? হাওড়া ব্রিজ, শান্তিনিকেতন, দক্ষিণেশ্বর আর জোড়াসাঁকো। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি শান্তিনিকেতন। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় 26 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর, 26 জুন আর 5 জুন। সঠিক আনসার অপশন নাম্বার এ 26 সেপ্টেম্বর। তো এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? 26 সেপ্টেম্বর। নেক্সট কোশ্চিন, বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? 27 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, 27 জুলাই আর 8 মে। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ 27 সেপ্টেম্বর। তাহলে পর্যটন দিবস কবে পালন করা হয়? 27 সেপ্টেম্বর। নেক্সট কোশ্চিন, ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন চালিত বাস কোথায় লঞ্চ করলেন হরদীপ সিং পুরী? তাহলে ভারতের প্রথম কোথায় হাইড্রোজেন চালিত বাস চালু করা হলো? মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও দিল্লি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি দিল্লি। এগুলো কিন্তু বারবার রিভিশন না করলে কোনো কিছুই মনে থাকবে না, পরীক্ষাতে কখনোই পারবে না। বারবার রিভিশন করবে, দেখবে মনে থেকে যাবে। ঠিক আছে, পিডিএফটা বারবার পড়বে। আর পিডিএফ নেওয়ার জন্য আমাদের পিডিএফগুলো পারচেস করতে হবে। তাহলে পারচেস করার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, 9647300217, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট কোশ্চিন, দেশের রুবেলা নামক ভাইরাস ঘটিত রোগ সফলভাবে নির্মূল ঘোষণা করলো কোন দেশ? তাহলে কোন দেশ রুবেলা ভাইরাসকে একদম নির্মূল বলে ঘোষণা করলো? নেপাল, ভারত, ভুটান, শ্রীলঙ্কা। সঠিক আনসার হবে অপশান নাম্বার সি ভুটান। তাহলে ভুটান হচ্ছে এমন একটি দেশ যে রুবেলা ভাইরাসকে নির্মূল বলে ঘোষণা করেছে। নেক্সট কোশ্চিন, 2022 সালে জলাতঙ্ক রোগে সবথেকে বেশি সংখ্যক মানুষ মারা গেছে কোথায়? দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর। সঠিক আনসার অপশন নাম্বার এ দিল্লিতে। তাহলে দিল্লিতে সবথেকে বেশি জলাতঙ্ক রোগে মানুষ মারা গেছে।
নেক্সট কোশ্চেন, ভারতে প্রথমবার বন্দি অবস্থায় হিমালয়ান শকুনদের প্রজনন করা হলো কোন রাজ্যের চিড়িয়াখানায়? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভারতে প্রথমবার বন্দি অবস্থায় হিমালয়ান শকুনের প্রজনন করা হলো কোন চিড়িয়াখানায়? অপশানগুলো দেখো, আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মণিপুর। সঠিক আনসার হবে অপশান নাম্বার এ, আসাম। অপশান নাম্বার এ, আসাম। নেক্সট কোশ্চেন, সম্প্রতি বিজ্ঞানীরা গাছ খাওয়া ডাইনোসর প্রাচীন জীবাশ্ম পেল কোথায়? সম্প্রতি বিজ্ঞানীরা গাছ খাওয়া ডাইনোসরের প্রাচীন জীবাশ্ম পেল কোথায়? ভোপাল, রাঁচি, রাজস্থানের জয়সালমীর আর জয়পুর। সঠিক আনসার হবে অপশান নাম্বার সি, রাজস্থানের জয়সালমীর। নেক্সট কোশ্চেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় বিপর্যয় নামকরণ করেছে কে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল। সঠিক আনসার হবে অপশান নাম্বার এ, বাংলাদেশ। চলো নেক্সট কোশ্চেন দেখো, এশিয়া তথা ভারতের সর্বপ্রথম ফিশিং ক্যাট সেন্সাস, ভারতের প্রথম ফিশিং ক্যাট সেন্সাস আয়োজন করা হয়েছে কোথায়? উড়িষ্যার চিল্কা হ্রদে। সেখানে 176টি ফিশিং ক্যাট রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ভারতবর্ষে প্রথম ফিশিং ক্যাট সেন্সাস করা হয়েছে কোথায়? চিল্কা হ্রদে। ভারতবর্ষের সর্বপ্রথম ওয়াটার বডি সেন্সাস করা হয়েছে। ভারতের সর্বপ্রথম ওয়াটার বডি সেন্সাস করানো হয়েছে 2023 সালে। সেখানে প্রথম রাজ্যের খেতাব পেয়েছে পশ্চিমবঙ্গ আর দ্বিতীয় স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ। তাহলে ভারতবর্ষে ওয়াটার বডি সেন্সাসে প্রথম স্থান অধিকার করেছে কে? পশ্চিমবঙ্গ। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, সম্প্রতি ভারতের মধ্যে সর্বপ্রথম লিথিয়ামের ভান্ডার পাওয়া গেছে জম্মু কাশ্মীর আর দ্বিতীয়ত পাওয়া গেছে কোথায়? রাজস্থানে। তাহলে ভারতবর্ষে প্রথম লিথিয়ামের ভান্ডার পাওয়া গেছে কোথায়? জম্মু কাশ্মীর এবং দ্বিতীয় স্থানে রয়েছে কি? রাজস্থান। নেক্সট দেখো, হিমাচল প্রদেশের রাজ্য সরকার টার্গেট নিয়েছে যে 2025 সালের মধ্যে ভারতের সর্বপ্রথম গ্রিন রাজ্য বা ইন্ডিয়ান ফার্স্ট গ্রিন স্টেট হিসাবে তকমা দেবে। তাহলে 2025 সালের মধ্যে। নেক্সট বলা হয়েছে দ্য ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড 2021 খেতাব পেয়েছে মুম্বাই শহর। ভারতের প্রথম এই খেতাবটি পেয়েছে হায়দ্রাবাদ। নেক্সট পয়েন্ট বলা হয়েছে প্লাস্টিক দো সোনা লো। ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক। প্লাস্টিক দাও সোনা নাও। বুঝতে পেরেছো? বলছে প্লাস্টিক দো সোনা লো, মানে প্লাস্টিকের পরিবর্তে তোমাকে সোনা দেবে। এই পরিকল্পনাটি শুরু করেছে জম্মু কাশ্মীরের সাদিয়া পঞ্চায়েত। সেখানে 20 কুইন্টাল প্লাস্টিকের বর্জনের বিনিময়ে একটি গোল্ডের কয়েন দেওয়া হবে। মনে থাকবে? তাহলে এখন থেকে সোনা গুছিয়ে, মানে প্লাস্টিক গুছিয়ে রাখো। হতে পারে পশ্চিমবঙ্গে তোমাদেরকে সোনা দেওয়া হতে পারে, মনে রাখবে। নেক্সট দেখো, সম্প্রতি উড়িষ্যাতে অবস্থিত টাম্পারা লেক, এই লেকটার নাম মনে রাখো, টাম্পারা লেক। টাম্পারা লেক কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। কাছাকাছি বেআইনি নির্মাণকে বন্ধ করার জন্য উড়িষ্যা সরকারকে নির্দেশ দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে টাম্পারা লেক কী জন্য কোথায় রয়েছে, সেটা হবে উড়িষ্যাতে রয়েছে। নেক্সট দেখো, বলছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। এছাড়াও ভারতের 4টি জায়গায় এর দপ্তর রয়েছে, ভোপাল, পুনে, কলকাতা, চেন্নাই। আর 2010 সালে এটি প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি ভারতের এই বিভাগের মন্ত্রী রয়েছেন শ্রী ভূপেন্দ্র যাদব। তাহলে ভারতবর্ষের সম্প্রতি এই বিভাগ, মানে এই যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অধীনে যে মন্ত্রী রয়েছে সেটা হচ্ছে ভূপেন্দ্র যাদব। নেক্সট দেখো, ভারতের সর্বপ্রথম রাজ্য হিসাবে ওয়াটার বাজেট তৈরি করলো কেরালা সরকার। তাহলে প্রথম ভারতের কোন রাজ্য ওয়াটার বাজেট তৈরি করলো? কেরালা সরকার। এই বাজেটের মুখ্য উদ্দেশ্য হলো বর্ষা ও গ্রীষ্মকালে জলের সমতা বজায় রাখা। কারণ আমরা প্রত্যেকে জানি গ্রীষ্মকালে জল পাওয়া যায় না, বর্ষাকালে প্রচুর পরিমাণে জল পাওয়া যায়। সেটার সমতা বজায় রাখার জন্য ওয়াটার বাজেট তৈরি করলো কে? কেরালা সরকার। মধ্যপ্রদেশের গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে, কেননা আফ্রিকা মহাদেশ থেকে এরপরে যে চিতাবাঘগুলো আনা হবে তা রাখা হবে সেখানে। এর আগে আফ্রিকার নামিবিয়া থেকে যে চিতাবাঘগুলো আনা হয়েছিল সেগুলি রাখা হয়েছে কোথায়? কানহাতে। ভারতবর্ষে প্রতি 4 বছর অন্তর বাঘের সেন্সাস করা হয়। 2018, 2022, 2026 সালে করা হয়েছে। মানে 2018-তে হয়েছে, 2022-এ হলো আর 2026-এ হবে। নেক্সট দেখো, বর্তমানে ভারতবর্ষে 55টি টাইগার রিজার্ভ রয়েছে। তার মধ্যে 54তম টাইগার রিজার্ভটি হলো মধ্যপ্রদেশের বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। নেক্সট দেখো, প্রজেক্ট এলিফ্যান্ট। ভারতবর্ষে প্রজেক্ট এলিফ্যান্টের সূচনা হয় 1992 সালে। হাতি অ্যাডভেঞ্চার প্রকৃতির প্রাণী। তাহলে হাতি কি? হাতি হচ্ছে একটি অ্যাডভেঞ্চার প্রকৃতির প্রাণী। বর্তমানে ভারতে 33টি এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে। ভারতের কর্ণাটক রাজ্যে সবথেকে বেশি পরিমাণে হাতি পাওয়া যায়। 6395টি পাওয়া গেছে কোথায়? কর্ণাটকে।
নেক্সট পয়েন্ট দেখো, ভারতের প্রথম এলিফ্যান্ট রিজার্ভটি হলো ঝাড়খণ্ডের সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ। মনে থাকবে, এগুলো মুখস্থ করতে হবে, তাই এগুলো তো বোঝানোর কিছু নেই, তাই আমি রিডিং বলে যাচ্ছি। ভারতের প্রথম এলিফ্যান্ট রিজার্ভের নাম হচ্ছে ঝাড়খণ্ডের সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ। নেক্সট দেখো, ভারতের 33তম এলিফ্যান্ট রিজার্ভটির নাম হচ্ছে উত্তরপ্রদেশের তেরি এলিফ্যান্ট রিজার্ভ। হাতি দিবস পালন করা হয় 11ই আগস্ট। মনে রাখবে, কর্ণাটকের বন্দিপুর ন্যাশনাল পার্ক সবথেকে বেশি পরিমাণে হাতি পাওয়া যায়। প্রজেক্ট চিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রজেক্ট চিতা। ভারতবর্ষে প্রজেক্ট চিতা সূচনা হয়েছে 2022 সালে। প্রজেক্ট চিতা 2022 অফিসিয়াল ম্যাসকট হলো চিতু চিতা। প্রজেক্ট চিতার অনুযায়ী স্থির হয় আফ্রিকা মহাদেশের নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা দেশ থেকে চিতাবাঘ ভারতে আনা হবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে প্রজেক্ট চিতা অনুযায়ী বলা হয়েছে কোন দেশ থেকে ভারতবর্ষে চিতা আনা হবে, দক্ষিণ আফ্রিকা, আর একটা হচ্ছে আফ্রিকা মহাদেশ থেকে। নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে প্রথম পর্যায়ে নামিবিয়া থেকে চিতাবাঘগুলি আনা হয়েছে, সেগুলি মধ্যপ্রদেশের কুনহ জাতীয় উদ্যানে রাখা হয়। এরপরে দক্ষিণ আফ্রিকা থেকে যেগুলি আনা হবে সেগুলো 100টি চিতাবাঘ আনার জন্য ভারত সরকার মৌ চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে দক্ষিণ আফ্রিকা থেকে ভারত সরকার কটি চিতাবাঘ আনার জন্য স্বাক্ষর করেছে? 100টি চিতাবাঘ আনার স্বাক্ষর করেছে। নেক্সট দেখো, ওই চিতাবাঘগুলিকে রাখা হবে মধ্যপ্রদেশের গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে। সর্বপ্রথম নামিবিয়া থেকে যে 8টি চিতাবাঘ আনা হয়েছিল তার মধ্যে শাসা নামক চিতাবাঘটি মারা যায়, যেটি এর আগে তোমাদেরকে বলেছি। ভারতবর্ষের স্নো লেপার্ড প্রজেক্ট লঞ্চ করা হয়েছে কবে? 2009 সালে। তাহলে ভারতবর্ষের স্নো লেপার্ড প্রজেক্ট চালু হয়েছে 2009 সালে। পশ্চিমবঙ্গের পদ্মজা নাইডু হিমালয়ান ওয়াইল্ড লাইফ পার্কে স্নো লেপার্ড পাওয়া যায়। তাহলে পশ্চিমবঙ্গের স্নো লেপার্ড কোথায় পাওয়া যায়? পদ্মজা নাইডু হিমালয়ান ওয়াইল্ড লাইফ পার্কে এই স্নো লেপার্ড পাওয়া যায়। নেক্সট পয়েন্ট দেখো, ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে কবে পালন করা হয়? 23শে অক্টোবর। ইন্টারন্যাশনাল চিতা দিবস পালন করা হয় 4 ডিসেম্বর। এগুলো মনে রাখবে। ভারতবর্ষে গাঙ্গীয় ডলফিন কনজারভেশন প্রজেক্ট শুরু হয় 1986 সালে। ভারতবর্ষে প্রজেক্ট রেড পান্ডা লঞ্চ করা হয়েছে 1994 সালে। 15তম ভারতবর্ষে প্রজেক্ট রাইনোসর লঞ্চ করা হয় 2005 সালে। ঠিক আছে, 2005 সালে ভারতবর্ষে প্রজেক্ট রাইনোসর লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, এটা 15 বাদ দাও। তাহলে প্রজেক্ট রাইনোসর লঞ্চ করা হয়েছিল কবে? 2005 সালে। নেক্সট পয়েন্ট দেখো, IUCN অনুযায়ী রাইনোসর হলো ভালনারেবল প্রকৃতির একটি প্রাণী। ওয়ার্ল্ড রাইনোসর ডে পালন করা হয় 22শে সেপ্টেম্বর। নেক্সট পয়েন্ট দেখো, বলা হয়েছে ভারতবর্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্ডেমিক স্পেসিসের নাম। মনে রাখবে, এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায়? গুজরাটের গ্রিন অরণ্যে। সাংহাই ডিয়ার মণিপুরের লোকটাক হ্রদে। লায়ন ট্রেল্ড ম্যাকুই পশ্চিমঘাটের পর্বতমালাতে। তারপর পার্পেল ফ্রগ পাওয়া যায় পশ্চিমঘাট পর্বতমালাতে। নীলগিরি থর পাওয়া যায় নীলগিরি পর্বতমালাতে। তারপরে বলছে কি, পাইগিমি হগ পাওয়া যায় আসামে। নামদাফা ফ্লাইং কোয়ারেল পাওয়া যায় অরুণাচল প্রদেশ। শাল অ্যান্ড মাইল্ড ম্যাঙ্গো পাওয়া যায় পঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভে। তাহলে এই যে নামগুলো বললাম, এই নামগুলো কিন্তু ভালো করে বারবার রিভিশন করবে। ঠিক আছে, তারপর দেখো কাশ্মীরি ট্যাগ পাওয়া যায় কাশ্মীরি উপত্যকাতে। রেড পান্ডা পাওয়া যায় পূর্ব হিমালয় এবং দার্জিলিংয়ে। এটা কিন্তু 2014 সালে প্রাইমারি টেট পরীক্ষায় এসেছিল। নেক্সট দেখো, IUCN-এর বিপন্ন প্রজাতির তালিকায় ইন্ডেঞ্জার ক্যাটাগরির মধ্যে পড়ে লাল চন্দন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নিচের কোন উদ্ভিদটি বিপন্ন প্রজাতির মধ্যে পড়ে? সেটা হচ্ছে লাল চন্দন। ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি লাল চন্দন পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই পুষ্পা সিনেমা দেখেছো, সেখানে লাল চন্দনের একটি কাহিনী আছে। নেক্সট বলছে, বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের সবথেকে বেশি সংখ্যক 14টি রামসর সাইট রয়েছে। 2022-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করলেন ওয়ার্ল্ড ফার্স্ট চিতা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট। তাহলে ভারতবর্ষের ওয়ার্ল্ড ফার্স্ট চিতা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট লঞ্চ করলো কে? নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17ই সেপ্টেম্বর উপলক্ষে আফ্রিকা মহাদেশের নামিবিয়া থেকে 8টি চিতাবাঘ ভারত আনা হয়। সেগুলিকে মধ্যপ্রদেশের কুনহা জাতীয় উদ্যানে রাখা হয়। এই 8টি চিতাবাঘের মধ্যে 5টি ছিল পুরুষ আর 3টি ছিল মহিলা। বর্তমানে 20টি চিতাবাঘ আনা হয়েছে। সম্প্রতি ভারতের 45তম টাইগার রিজার্ভের 54তম টাইগার রিজার্ভের তকমা পেয়েছে বীরাঙ্গনা দ্রৌপদী টাইগার রিজার্ভ। 5ই জুন 2023 পালিত হলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, যার থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন, মানে প্লাস্টিক দূষণ প্রতিরোধ করো। নেক্সট দেখো, ভারতের মধ্যে সর্বপ্রথম জিওলজিক্যাল পার্ক তৈরি হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। সম্প্রতি ভারতের সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে এবং সবথেকে কম রয়েছে কোথায়? হরিয়ানাতে।
নেক্সট পয়েন্ট বলছে শতকরা বনাঞ্চলের পরিমাণ মিজোরাম রাজ্যের সব থেকে বেশি। তাহলে পার্সেন্টেজের দিক থেকে কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ বেশি, সেটা হবে মিজোরাম। সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে বনাঞ্চলের বৃদ্ধির পরিমাণ সব থেকে বেশি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষের কোন রাজ্যে বনাঞ্চল বৃদ্ধির পরিমাণ সব থেকে বেশি, আনসার হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ফার্স্ট ভালচার কনজারভেশন সেন্টার তৈরি হলো জটায়ু পাখি সংরক্ষণ কেন্দ্র গঠন করা হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের গোরক্ষপুরে। ভারতের প্রথম ওয়েস্ট ইকো পার্ক তৈরি হচ্ছে কোথায়, দিল্লিতে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, ইন্ডিয়া ফার্স্ট ফরেস্ট ইউনিভার্সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতবর্ষের প্রথম ফরেস্ট ইউনিভার্সিটি তৈরি হচ্ছে ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানাতে। এক্ষেত্রে ভারত হবে তৃতীয় দেশ, কেননা এর আগে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে রাশিয়া এবং চীনে। ভারতের প্রথম বায়ো ভিলেজ তৈরি হচ্ছে কোথায়, ত্রিপুরার দাসপাড়াতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এশিয়ার বৃহত্তম বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হলো মধ্যপ্রদেশের ইন্দোরে, যেটির নাম হচ্ছে গোবর্ধন। নেক্সট দেখো, পিএম প্রধান স্কিম, পিএম নামটা হচ্ছে কি, পিএম প্রণাম স্কিম হলো কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার সাহায্যে কৃষিকাজে কীটনাশক বা রাসায়নিক সারের ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে পিএম প্রণাম স্কিম কী জন্য করা হয়েছে, রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক সারের ব্যবহার কমানোর জন্য। নেক্সট বলছে ওয়ার্ল্ড প্যাঙ্গোলিন ডে পালন করা হয় 19শে ফেব্রুয়ারি। এই প্রাণীটি ইনডেঞ্জার বা বিপন্ন প্রজাতি। তামিলনাড়ু রাজ্যের রাজ্য পশু হলো নীলগিরি থর। নীলগিরি থর এই প্রাণীটি এন্ডেঞ্জার প্রকৃতির। তো টোটাল অনেকগুলো প্রশ্ন দিলাম তোমাদেরকে, আশা করছি এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। আর যদি কিছু আরও ইনফরমেশন পাই তাহলে তোমাদেরকে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। আর তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার জন্য নিচে যে লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাও। আর শুধুমাত্র 50 টাকার বিনিময়ে, শুধুমাত্র 50 টাকার বিনিময়ে তোমরা কিন্তু সমস্ত সাবজেক্টের নোটস এবং কারেন্ট যে টপিকগুলো রয়েছে সমস্ত কিছু তোমরা পারচেস করতে পারবে। এর জন্য যে নাম্বারটা বলছি 9647300217, এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ওকে, থ্যাংক ইউ। কাজে লাগাতে হবে তার জন্য চাই তোমাদের রেগুলার মক টেস্ট, আর চাই তোমাদের থিওরি ক্লাসগুলো রিভিশন। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, সঙ্গে দিতে হবে তোমাদেরকে মক টেস্ট এবং রিভিশন। তো রিভিশন করার জন্য তোমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিককে জাস্ট চোখ বুলিয়ে পড়ার জন্য তোমরা কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো বাই করতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট একদম টপিক ওয়াইজ কিন্তু নোটস রাখা আছে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের এই অল্প কয়েকদিনের মধ্যে পুরো সিলেবাসটা তোমরা কভার করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট গ্রামার, বাংলা, ব্যাকরণ থেকে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সমস্ত কিছু এখানে কভার করা আছে। অব্যয়, ক্রিয়ার ভাগ, বাক্য পরিবর্তন, ধ্বনি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস রয়েছে। এছাড়াও তোমরা যদি চলে আসো বাংলা পেডাগোজিতে, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাজানো আছে। পিডিএফগুলো জাস্ট ওপেন করলে তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল তোমাদের। জাস্ট পিডিএফগুলো ওপেন করলে তোমরা দেখতে পাবে একদম কালার করে সুন্দর করে রাখা আছে, যেগুলি পরীক্ষাতে খুবই আসে। সিটেটে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেকটা জিনিস হাইলাইট করা আছে। যেগুলো সিটেটের প্রশ্ন সেগুলোকে প্রত্যেকটা জিনিস হাইলাইট করে রাখা আছে, যেগুলো তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে রিভিশন করে যেতে পারবে পরীক্ষার আগে। প্রত্যেকটা জিনিস তোমরা এই নোটসের মাধ্যমে পেয়ে যাবে। সঙ্গে থাকবে প্রচুর পরিমাণে আমাদের এমসিকিউ এর ম্যারাথনের কোশ্চেন। আর তোমরা যদি সাইকোলজি চ্যাপ্টারগুলো দেখতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার সাইকোলজি রাখা আছে। যদি তোমাদেরকে প্রেষণা চ্যাপ্টারটা দেখিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। এই জায়গাগুলো থেকে গত বছর কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিলো। সমস্ত জায়গাগুলোকে কিন্তু আমরা কভার করেছি একদম সিটেটের উপর ভিত্তি করে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু কমন আসবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কখনোই কিন্তু তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দর করে রাখা আছে। তো তোমরা যারা আমাদের নোটসগুলোকে পারচেস করতে চাইছো, এখন অফার চলছে, শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, 5টা সাবজেক্টের থিওরি, কন্টেন্ট এবং এমসিকিউ তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলেই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোটস পেয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সঙ্গে তোমাদেরকে দিতে হবে রেগুলার মক টেস্ট। তো মক টেস্টও তোমরা আমাদের সঙ্গে দিতে পারো। আমাদের প্রতিদিন 150 নম্বরে মক টেস্টের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা এক্সাম পর্যন্ত কিন্তু রেগুলার মক টেস্ট দিতে পারবে। আর এক্সামের পরে কিন্তু তোমাদের মেরিট লিস্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমাদের স্কোর তোমরা জানতে পারবে, তোমাদের লেভেল তোমরা জানতে পারবে।
তো তোমরা দেখতে পাচ্ছ রেগুলার যে আমরা মক টেস্টগুলো নিয়ে থাকি সেগুলোর জন্য কিন্তু রেগুলার কিন্তু মক টেস্ট নেওয়া হয়। এখানে কয়েকশো ছেলে মেয়ে কিন্তু রেগুলার মক টেস্ট দিচ্ছে, তাদের স্কোর তোমরা দেখতে পাচ্ছ, তাদের লেভেলটা কোথায়। তো তুমি তোমার লেভেলটা অবশ্যই পরীক্ষার আগে যাচাই করে নাও। আর রেগুলার কিন্তু মক টেস্ট দিতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় তুমি পিছিয়ে পড়বে। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো বা আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো পারচেস করতে চাইছো, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।